আসসালামু আলাইকুম। আজকের সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। দলীয় মনোনয়ন সঠিক হয়নি, পদত্যাগের ঘোষণায় কাঁদলেন বিএনপি নেতা। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার শঙ্কা, আলোচনার জন্য তুরস্কে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। চট্টগ্রামে বিক্ষোভকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার হুঁশিয়ারি বন্দর কর্তৃপক্ষের। নাইজারে সামরিক ঘাঁটিতে হামলায় 20 জন নিহত, গ্রেপ্তার 11। তারেক রহমান গণতন্ত্রকে হত্যা করছেন বলেছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। কেমিক্যালের ড্রামে মেশিন লাগাতেই বিস্ফোরণ, কিশোর নিহত। সর্বশেষ জানাবো, ভারতের বাইরে নিপাহ ভাইরাস ছড়ানোর আশঙ্কা কম দেখছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দলীয় মনোনয়ন সঠিক হয়নি, পদত্যাগের ঘোষণায় কাঁদলেন বিএনপি নেতা। তৃণমূলের মতামত উপেক্ষা করে সংসদ নির্বাচনে প্রার্থী মনোনয়ন এবং দলীয় নেতাকর্মীদের বহিষ্কারের প্রতিবাদে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বিএনপির সদস্য সচিব সহ বিভিন্ন ইউনিটের 21 নেতাকর্মী পদত্যাগ করেছেন। একই সঙ্গে আরও শতাধিক নেতাকর্মী পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তারা। শুক্রবার 30 জানুয়ারি দুপুরে উপজেলার রসুলপুর খেয়াঘাট সংলগ্ন এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পদত্যাগকারী নেতাকর্মীরা। তবে দলের প্রয়োজনে যে কোনো সময় তারা বিএনপিতে ফিরে আসতে পারেন বলেও উল্লেখ করেছেন তারা। পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন গজারিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহমান শফিক, ভবেরচর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিক শিকদার, বালুয়াকান্দি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক বোরহান উদ্দিন ভুইয়া, গচারিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক স্বপন সরকার, বাউশিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হাসমত আলী তাঁতি, ইমামপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আমিরুল ইসলাম, ট্যাঙ্গারচর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক গিয়াসউদ্দিন, সদস্য সচিব এম এ হানিফ, হোসেন্দি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব জাহাঙ্গীর মাতুব্বর, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মকবুল আহমেদ রতন এবং উপজেলা যুবদলের আহ্বায়ক ওহিদুজ্জামান ওহিদ সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। সংবাদ সম্মেলনে গজারিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহমান শফিক বলেন, তৃণমূলের মতামত উপেক্ষা করে মুন্সিগঞ্জ 3 আসনে প্রার্থী মনোনয়ন দেওয়া হয়েছে। পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীর পক্ষে অবস্থান নেওয়ার অভিযোগে কোনো শোকজ বা পূর্ব নোটিশ ছাড়াই নেতাকর্মীদের বহিষ্কার করা হচ্ছে। এর প্রতিবাদেই আমরা 21 জন পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। নীতিগতভাবে আরও শতাধিক নেতাকর্মী পদত্যাগ করবেন। ভবেরচর ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক শফিক শিকদার কান্নাজড়িত কণ্ঠে বলেন, বিএনপির দলীয় প্রার্থীর মনোনয়ন সঠিক হয়নি। তৃণমূলের তুমুল জনপ্রিয় মোহাম্মদ মহিউদ্দিনকে বাদ দিয়ে অন্য কাউকে মনোনয়ন দেওয়া হয়েছে। আন্দোলন সংগ্রামের মাঠে দীর্ঘ 17 বছর তিনি আমাদের পাশে ছিলেন। বিপদের সময় যাকে পাশে পেয়েছি তাকে আমরা কিভাবে ছেড়ে চাই? তাই আমরা স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিনের পক্ষেই নির্বাচন করতে চাই। প্রসঙ্গত, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জ 3 আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামারুজ্জামান রতন। এই আসনে মনোনয়ন দৌড়ে তার শক্ত প্রতিদ্বন্দ্বী ছিলেন জেলা বিএনপির সদ্য বহিষ্কৃত সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিন। প্রার্থী পরিবর্তনের দাবিতে আন্দোলনের পর তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার পক্ষে অবস্থান নেওয়া জেলা ও উপজেলা বিএনপির একাধিক নেতাকর্মীকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় বিএনপি। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার শঙ্কা, আলোচনার জন্য তুরস্কে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণ ঠেকানোর লক্ষ্যে আলোচনার জন্য তুরস্কে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। শুক্রবার 30 জানুয়ারি আনকারার উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি। গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান একটি ভিডিও কনফারেন্স প্রস্তাব করেছেন। এখানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান অংশ নেবেন। এমন ধরনের সরাসরি কূটনীতি ট্রাম্পের জন্য আকর্ষণীয় হতে পারে, কিন্তু সংযমী ইরানি কূটনীতিকদের কাছে তা গ্রহণযোগ্য নয়। গত এক দশকে দুই দেশের মধ্যে কোনো সরাসরি বৈঠক হয়নি। প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্কের কূটনীতিকরা ইরানকে বোঝানোর চেষ্টা করছেন, পারমাণবিক কর্মসূচি নিয়ে সংযম দেখানো ছাড়া দেশটি বড় ধরনের সংঘাত এড়াতে পারবে না। গত মঙ্গলবার থেকে ইরান ও যুক্তরাষ্ট্রের সঙ্গে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বাড়ছে।
ইসরায়েল ও সৌদি আরবের সিনিয়র প্রতিরক্ষা ও গোয়েন্দা কর্মকর্তারাও এই বিষয়ে আলোচনা করেছেন। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প যে কোনো সামরিক নির্দেশনা দিলে তাদের বিভাগ তা পূর্ণভাবে বাস্তবায়ন করতে সক্ষম। ইরানের কাছে চুক্তি করার সব বিকল্প রয়েছে। তারা পারমাণবিক সক্ষমতা অর্জনে অগ্রগতি না করলে আমরা প্রস্তুত। ট্রাম্প ইরানকে সতর্ক করেছেন, সময় সীমিত এবং যুক্তরাষ্ট্রের হামলা হবে ভয়াবহ ও ভেনেজুয়েলার অভিযান থেকে অনেক বড়। তবে বৃহস্পতিবার নানান রকম কূটনৈতিক ইঙ্গিত দিয়ে ট্রাম্প বলেন, আমাদের অনেক বড় ও শক্তিশালী জাহাজ ইতিমধ্যেই ইরানের দিকে যাচ্ছে। আশা করি এগুলো ব্যবহার করতে হবে না। ইরানও প্রতিরোধে দৃঢ়। সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি জানান, জুন মাসে 12 দিনের যুদ্ধে অভিজ্ঞতা থেকে তারা কৌশল পরিবর্তন করেছে এবং 1000 সমুদ্র ও স্থল ভিত্তিক ড্রোন তৈরি করেছে। তিনি আরো বলেন, ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিস্তৃত যোগান যে কোনো হামলার প্রতিশোধে যথেষ্ট। তবে ইরানের সবচেয়ে বড় সামরিক দুর্বলতা হলো তাদের বিমান প্রতিরক্ষা। যুক্তরাষ্ট্রের সিনেটর মার্কো রুবিও জানান, প্রায় 30,000 মার্কিন সেনা ইরানের ক্ষেপণাস্ত্র ও একতরফা ইউএভির আওতায় রয়েছে। এক সিনিয়র ইরানি কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, ইরান সামরিক সংঘাতের জন্য প্রস্তুতি নিচ্ছে, তবে কূটনৈতিক পথও ব্যবহার করছে। ক্রেমলিন দুই পক্ষকে কূটনীতির জন্য সময় দেওয়ার আহ্বান জানিয়েছে, কিন্তু তুরস্ক এখন প্রধান মধ্যস্থতার ভূমিকা নিচ্ছে। মধ্যপ্রাচ্য আজও উদ্বিগ্ন, কারণ সংঘাত সহজেই পুরো অঞ্চল ছড়াতে পারে। ইরানের অভ্যন্তরে জনগণের মধ্যে দুই ভিন্ন অভিমত দেখা যাচ্ছে। একাংশ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানাচ্ছে, আর অন্য অংশ বিদ্রোহী পরিস্থিতি তৈরি করতে চাইছে। ইরানের সাবেক প্রধানমন্ত্রী মীর হোসেইন মুসাভি বলেন, পর্যাপ্ত হয়েছে, খেলা শেষ। তিনি সাংবিধানিক ভিত্তিক গণভোটের আহ্বান জানিয়েছেন। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন, ইরানের উপর হামলা করা ভুল, যুদ্ধ শুরু করা ভুল। ইরান পারমাণবিক ফাইল নিয়ে আলোচনার জন্য প্রস্তুত। তিনি আরো বলেন, ইরানকে আঞ্চলিক দেশগুলোর সঙ্গে বিশ্বাস তৈরি করতে হবে এবং কৌশলগত অবস্থান বোঝাতে হবে। ফিদান বৃহস্পতিবার টম ব্যারাকের সঙ্গে সাক্ষাৎ করেছেন, যিনি আনকারায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ও সিরিয়ার বিশেষ প্রতিনিধি। তুরস্ক ও ইরানের এই কূটনৈতিক প্রচেষ্টা মধ্যপ্রাচ্যের জন্য একটি বড় পরীক্ষার মতো, যেখানে কোনো সামরিক সংঘাত পুরো অঞ্চলকে অস্থির করতে পারে। চট্টগ্রামে বিক্ষোভকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার হুঁশিয়ারি বন্দর কর্তৃপক্ষের। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের আওতাধীন নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি সংক্রান্ত উচ্চ আদালতের রায়কে কেন্দ্র করে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে বন্দর কর্তৃপক্ষ কঠোর অবস্থান নিয়েছে। একই সঙ্গে অফিস চলাকালে মিছিল, মহড়া ও আন্দোলনে অংশ নেওয়া কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার 29 জানুয়ারি বন্দর কর্তৃপক্ষের পরিচালক প্রশাসন ওমর ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়। শুক্রবার 30 জানুয়ারি গণমাধ্যমে পাঠানো হয়েছে বিজ্ঞপ্তিটি। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বৃহস্পতিবার বেলা 11:30টায় অফিস চলাকালে এনসিটি সংক্রান্ত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে বন্দরের কিছু কর্মচারী ভবন চত্বরে মিছিল করেন। এ সময় তারা আদালতের রায়ের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করেন এবং দলবদ্ধভাবে মহড়া দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। কর্তৃপক্ষ জানায়, সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন, সভা মিছিল এবং সামরিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেওয়া, সরকারি কর্মচারী আচরণ বিধিমালা 1979 ও চট্টগ্রাম বন্দর কর্মচারী চাকরি প্রবিধানমালা 1991 সহ সংশ্লিষ্ট আইন অনুযায়ী সুস্পষ্ট পেশাগত অসদাচরণ ও শাস্তিযোগ্য অপরাধ। এই ধরনের কর্মকাণ্ডে বন্দরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে, যা রাষ্ট্রীয় স্বার্থবিরোধী। ভবিষ্যতে এ ধরনের কাজ থেকে বিরত না থাকলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে। এনসিটি পরিচালনার দায়িত্ব বিদেশি প্রতিষ্ঠানের হাতে হস্তান্তরের উদ্যোগ এবং আদালতে রায়ের প্রতিবাদ ফুঁসে উঠেছেন বন্দর শ্রমিক কর্মচারীরা। এর প্রতিবাদে আগামী শনিবার 31 জানুয়ারি ও রোববার 1 ফেব্রুয়ারি বন্দর এলাকায় শাটডাউন কর্মসূচি ঘোষণা হয়েছে। কর্মসূচি অনুযায়ী শনিবার সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত বন্দরের সব অপারেশনাল কার্যক্রম এবং রোববার একই সময়ে প্রশাসনিক অপারেশনের উভয় কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।
এর আগে বৃহস্পতিবার সকাল থেকে বন্দরের কারশেড ও আশেপাশের এলাকায় বিভিন্ন শ্রমিক সংগঠনের ব্যানারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। শ্রমিক নেতারা এনসিডি ইজারা দেওয়ার সিদ্ধান্তকে জাতীয় স্বার্থবিরোধী আখ্যা দিয়ে তা বাতিলের দাবি জানান। এদিন একই ইস্যুতে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছে চট্টগ্রাম শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্কপ। সংগঠনটির নেতা বলেন, পর্যাপ্ত দেশীয় সক্ষমতা থাকা সত্ত্বেও লাভজনক ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এনসিটি টার্মিনাল বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার কোনো যৌক্তিকতা নেই। তারা অবিলম্বে এই সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানান। অন্যথায় সাধারণ মানুষের সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। আগামী 1 ফেব্রুয়ারি সকাল 11টায় বন্দর ভবন অভিমুখে কালো পতাকা মিছিল করবেন শ্রমিকেরা বলে জানানো হয় সম্মেলনে। নাইজারের সামরিক ঘাঁটিতে হামলায় 20 জন নিহত, গ্রেপ্তার 11। নাইজারের রাজধানী নিয়ামের দিউরি হামানি আন্তর্জাতিক বিমানবন্দরের একটি সামরিক ঘাঁটিতে হামলার ঘটনায় 20 হামলাকারী নিহত হওয়ার দাবি করেছে দেশটির সরকার। একই সঙ্গে 11 জনকে গ্রেপ্তার করেছে। এই ঘটনায় ফ্রান্স, বেনিন এবং আইভরি কোস্টকে দায়ী করা হয়েছে। পাশাপাশি হামলা প্রতিরোধের জন্য রুশ সেনাদের ধন্যবাদ জ্ঞাপন করেছে দেশটি। বৃহস্পতিবার 29 জানুয়ারি পরিদর্শন করার পর রাষ্ট্রীয় টেলিভিশনে এই দাবি করেন জেনারেল আব্দুর রহমানের তিয়ানি। ফ্রান্স, বেনিন ও আইভরি কোস্ট এখনও এ দাবির বিষয়ে কোনো মন্তব্য করেনি। এছাড়া হামলার জন্য কোনো সশস্ত্র গোষ্ঠী এখন পর্যন্ত দায় স্বীকার করেনি। নাইজারের প্রেসিডেন্ট মহল থেকে প্রায় 10 কিলোমিটার দূরে অবস্থিত দিউরি হামানি আন্তর্জাতিক বিমানবন্দর। গত বুধবার রাত থেকে বৃহস্পতিবার পর্যন্ত বিস্ফোরণ এবং গুলির ঘটনা ঘটেছিল। নাইজারের প্রতিরক্ষা মন্ত্রী সালিফু মরি জানান, হামলা প্রায় 30 মিনিট স্থায়ী হয়। তারপর আকাশ ও স্থল অভিযান চালানো হয়। এতে 4 জন সামরিক সদস্য আহত হয় এবং 20 জন হামলাকারী নিহত হয়েছে। রাষ্ট্র টেলিভিশন জানিয়েছে, নিহতদের মধ্যে একজন ফরাসি নাগরিকও ছিল। 11 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তিয়ানি বলেন, আমরা তাদের ঘেউ ঘেউ শুনেছি, তারা আমাদের গর্জন শুনতে প্রস্তুত থাকুক। ঘাটিয়া সেনা রক্ষা করার জন্য তিনি রুশ সেনাদের ধন্যবাদ জানান। রাশিয়া সামরিক সহায়তা প্রদান করেছে দেশটিতে আল কায়দা এবং আইএসআইএস সংক্রান্ত বিদ্রোহ মোকাবিলায়। জুলাই 2023-এ নির্বাচিত নাগরিক প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে উৎখাত করার পর থেকে নাইজার জেনারেল তিয়ানির নেতৃত্বে রয়েছে। নাইজার, মালি ও বুরকিনা ফাসোর সঙ্গে মিলিয়ে অ্যালায়েন্স অব সাহেল স্টেটস গঠন করেছে। পাশাপাশি দেশটি বিদ্রোহ দমন করতে দেশটি সংগ্রাম করেছে। এই বিদ্রোহ 3 দেশে হাজার হাজার মানুষকে হত্যা করছে এবং লাখ লাখকে বাস্তুচ্যুত করছে। তারেক রহমান গণতন্ত্রকে হত্যা করছেন বলেছেন নাসিরুদ্দিন পাটোয়ারী। ঢাকা 8 আসনের 11 দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী অভিযোগ করে বলেন, খালেদা জিয়া গণতন্ত্রের পক্ষে কাজ করলেও তাকে ব্যবহার করে গণতন্ত্রকে হত্যা করেছে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। শুক্রবার 30 জানুয়ারি সকালে রাজধানীর শাহবাগ এলাকায় নির্বাচনী প্রচারণাকালে তিনি এসব কথা বলেন। এ সময় নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, বিএনপির ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড দেওয়ার প্রতিশ্রুতি জনগণের সঙ্গে ধোঁকাবাজি ছাড়া আর কিছুই নয়। এ সময় ঢাকা 8 আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাসকে সন্ত্রাসী আখ্যা দিয়ে এই এনসিপি বলেন, অন্যায় ও দুর্নীতির সঙ্গে কোনো আপোষ করা হবে না। নির্বাচিত হলে নিজ আসনে জনকল্যাণে বিভিন্ন উন্নয়ন কাজ করবেন বলেও আশ্বাস দেন তিনি। কেমিক্যালের ড্রামে মেশিন লাগাতেই বিস্ফোরণ, কিশোর নিহত। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে কেমিক্যাল পদার্থের খালি ড্রাম কাটার সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রায়হান বয়স 12 নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। তাছাড়া আহত হয়েছেন লোকনাথ দাস বয়স 24 নামের এক যুবক। শুক্রবার 30 জানুয়ারি বেলা 12টার দিকে উপজেলার লালপুর বাজারে লোকনাথ ওয়ার্কশপে এ দুর্ঘটনা ঘটে। নিহত রায়হান নরসিংদী জেলার রায়পুরা উপজেলার চাঁদপুর গ্রামের আকবর হোসেনের ছেলে। সে লালপুর বাজারের সুলতান মিয়ার ডকইয়ার্ড ওয়ার্কশপে কাজ করতেন। অন্যদিকে আহত লোকনাথ দাস ওয়ার্কশপটির মালিক। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে লোকনাথ দাস তার ওয়ার্কশপে একটি কেমিক্যাল পদার্থের খালি ড্রাম গ্রাইন্ডার মেশিন দিয়ে কাটছিলেন। ড্রামটির মুখ বন্ধ ছিল। দীর্ঘদিন মুখ বন্ধ থাকায় ড্রামটির ভিতরে দাহ্য গ্যাস জমেছিল বলে ধারণা করা হচ্ছে। গ্রাইন্ডার লাগানোর সঙ্গে সঙ্গেই ড্রামটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এ সময় রায়হান ডকইয়ার্ডের প্লেন শিট নিয়ে লোকনাথের ওয়ার্কশপের সামনে দিয়ে যাচ্ছিল।
বিস্ফোরণে ড্রামের ধাতব অংশ ছিটকে রায়হানের মাথায় আঘাত করে। এতে তার মাথা থেতলে গিয়ে সে ঘটনাস্থলে লুটিয়ে পড়ে। স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে রায়হান মারা যায়। আহত লোকনাথ দাসকে গুরুতর অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশুগঞ্জ থানার ওসি মোহাম্মদ শফিউল আলম চৌধুরী জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার সঠিক কারণ তদন্ত করে দেখা হচ্ছে। এই বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভারতের বাইরে নিপাহ ভাইরাস ছড়ানোর আশঙ্কা কম দেখছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ভারতের পশ্চিমবঙ্গে প্রাণঘাতী নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাব এশিয়ার বিভিন্ন অংশে উদ্বেগ সৃষ্টি করছে। তবে দেশটির বাইরে ভাইরাসটির ছড়ানোর ঝুঁকি কম দেখায় ভ্রমণ বা বাণিজ্যে বিধিনিষেধের প্রয়োজন মনে করছে না বিশ্ব স্বাস্থ্য সংস্থা। শুক্রবার ৩০ জানুয়ারি ভারতীয় কর্তৃপক্ষ দুইজনের শরীরে প্রাণঘাতী ভাইরাসটির উপস্থিতি পাওয়ার কথা জানানোর কয়েকদিন পর বৈশ্বিক এই সংস্থাটি এই কথা জানায়। রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, নয়াদিল্লি নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাবের কথা জানানোর পর হংকং, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, পাকিস্তান, ভিয়েতনাম সহ এশীয় অনেক কর্তৃপক্ষই তড়িঘড়ি তাদের বিমানবন্দরগুলোতে স্বাস্থ্য পরীক্ষা কড়াকড়ি আনার কথা জানিয়েছিল। তবে ওই দুই রোগী থেকে সংক্রমণ আরও ছড়ানোর ঝুঁকি কম বলে মনে করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এমনকি এ ধরনের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণের সক্ষমতা ভারতের আছে বলে দাবি করেছে সংস্থাটি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, এখন পর্যন্ত মানুষ থেকে মানুষের সংক্রমণ বাড়ানোর কোনো প্রমাণ নেই। ভারতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করা হচ্ছে। নিপাহ ভাইরাস কি এবং এর লক্ষণগুলো কি কি? নিপাহ ভাইরাস শূকর এবং ফলখেকো বাদুড়ের মতো প্রাণী থেকে মানুষের শরীরে সংক্রমিত হতে পারে। এটি দূষিত খাবারের মাধ্যমে এবং সরাসরি একজন মানুষ থেকে অন্য মানুষের শরীরেও ছড়াতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা নিপাকে তাদের শীর্ষ 10টি অগ্রাধিকারপ্রাপ্ত রোগের তালিকায় অন্তর্ভুক্ত করেছে কোভিড-19 এর জিকার মতো প্যাথোজেনের সাথে, কারণ এর মহামারী সৃষ্টি করার সম্ভাবনা রয়েছে। শরীরে ভাইরাস প্রবেশের পর উপসর্গ দেখা দেওয়ার সময়কাল 4 থেকে 14 দিন পর্যন্ত হয়ে থাকে। যারা এই ভাইরাসে আক্রান্ত হন তাদের মধ্যে বিভিন্ন ধরনের উপসর্গ দেখা যায়, আবার কখনো কখনো কোনো লক্ষণই প্রকাশ পায় না। প্রাথমিক লক্ষণগুলোর মধ্যে জ্বর, মাথা ব্যথা, পেশিতে ব্যথা, বমি ভাব এবং গলা ব্যথা অন্তর্ভুক্ত থাকতে পারে। কিছু মানুষের ক্ষেত্রে এগুলোর পর তন্দ্রাচ্ছন্ন, ভাব চেতনার পরিবর্তন, বিভ্রান্তি এবং নিউমোনিয়া দেখা দিতে পারে। গুরুতর ক্ষেত্রে এনসেফালাইটিস দেখা দিতে পারে, যা মস্তিষ্কের প্রদাহ সৃষ্টিকারী একটি সম্ভাব্য প্রাণঘাতী অবস্থা। এখন পর্যন্ত এই রোগের চিকিৎসার জন্য কোনো ওষুধ বা ভ্যাকসিন অনুমোদিত হয়নি। ভাইরাসটির সংক্রমণের উৎস এখনও নিপাহ বিশ্ব স্বাস্থ্য সংস্থার অগ্রাধিকার তালিকায় থাকা ভাইরাস। ভারতে, বিশেষ করে দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় প্রায় বিচ্ছিন্নভাবে এই ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়। কেরালাকে নিপাহ ভাইরাসের উচ্চ ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে বিবেচনা করা হয়। ভাইরাসটি পরিবর্তিত হতে হতে সহজে ছড়াতে পারে এমন ধরনের পরিণত হতে পারে বলে বৈশ্বিক সংস্থাটি আশঙ্কা রয়েছে। ডিসেম্বরের শেষ দিকে ভারতের পশ্চিমবঙ্গে যে দুই স্বাস্থ্যকর্মীর দেহে ভাইরাসের উপস্থিতি মিলেছিল, হাসপাতালে তাদের চিকিৎসা চলছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এ নিয়ে সপ্তমবার ভারতে ও তৃতীয়বার পশ্চিমবঙ্গে নিপার প্রাদুর্ভাবের খবর মিলল। এর আগে 2001 ও 2007 সালে রাজ্যটিতে প্রাণঘাতী এ ভাইরাসের সংক্রমণ উদ্বেগ ছড়িয়েছিল।